বাংলাদেশ থেকে এসে যেসব লোকজন ভুয়া ভোটার আইডি ও অন্যান্য ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড, এমনকি পাসপোর্টও তৈরি করে নিয়েছে, তাদের নাম কি এবার ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে? বর্তমানে ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিহারে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি ঘিরে যথেষ্ট আলোচনা চলছে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াটিকে নির্বাচন কমিশনের একটি নিয়মিত উদ্যোগ হলেও এই মুহূর্তে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নানান রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক কারণে। সম্প্রতি তিপ্রামথা ত্রিপুরার জন্য বিহার মডেলে বিশেষ নিবিড় সংশোধনের দাবি তুলেছে। দলের সুপ্রিমো প্রদ্যোৎ দেববর্মা বলেন, অবৈধ অভিবাসন অগ্রাহ্য করা হলে ত্রিপুরা তাদের অস্তিত্ব সংকটে পড়বে, তাই রাজ্যে দ্রুত এসআইআর প্রয়োজন। শোনা যায় নির্বাচন কমিশন এই দাবির প্রেক্ষিতে আশ্বাস দিয়েছেন যে শুধু ত্রিপুরা নয়, সমগ্র দেশ জুড়ে এসআইআর কার্যক্রম চালু করা হবে। তাই প্রশ্ন জাগে, কি এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধন? এই মুহূর্তে এত চর্চার কারণ কি এই এসআইআর নিয়ে? এই বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কেন রাজনৈতিক ও সামাজিক উদ্বেগ তৈরি হয়েছে? চলুন একটু ফ্যাক্ট চেক করা যাক, বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরায় এসআইআর এর গুরুত্ব নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দাদা, স্বাগত আপনাকে। মণিময় দা, কোন পরিস্থিতিতে নির্বাচন কমিশন এই বিশেষ তালিকা সংশোধন করতে বাধ্য হয় এবং বিহার মডেলের এসআইআর কি ছিল এবং সেটা ত্রিপুরায় বাস্তবতা কতটা উপযোগী? এটা হচ্ছে নির্বাচন কমিশন যে বিষয়টাকে মানা উচিত, আমি উচিত এই জন্য বলছি। নির্বাচন কমিশনের গঠন প্রণালী থেকে শুরু করে কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। আচ্ছা, সুতরাং আমি যেটা বলছি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল বিষয়, সেটা হচ্ছে এই অ্যাডাল্টস ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজিস। এই বিষয়টাকে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। আচ্ছা, স্বাভাবিকভাবে এটা নিশ্চিত করতে গেলে যে প্রশ্নটা আপনি তুললেন যে এই বিদেশি নির্ধারণ ইত্যাদি এইগুলি, এই বিদেশি নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশন কিভাবে নেবেন আমি জানি না, কোন আইন বলে নেবেন তা আমি জানি না। কারণ নাগরিকত্ব দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই, নাগরিকত্ব কারার অধিকারও নির্বাচন কমিশনের নেই, কোন অবস্থাতেই নেই। ওনারা যেটা করছেন তাদের এখতিয়ারের বাইরে গিয়ে যেটা করছেন, যেটা এখতিয়ার সেটা হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন করা। আচ্ছা, সেটা হচ্ছে তাদের একমাত্র দায়িত্ব। আচ্ছা, এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে নিশ্চিতভাবেই ভোটার তালিকাকে সংশোধন তারা করতে পারেন। এবং এই যে স্পেশাল মানে যে এসআইআর এর কথা বললেন, এই এসআইআর করতে গিয়ে ওনারা যে যে বিষয়গুলিকে এনেছেন, করতে গিয়ে এত বিশাল বিতর্কের ভেতরে ওনাদের যাওয়াটা উচিত হয়নি। আচ্ছা, কেন বিতর্কটা কোন জায়গায়? যেটা তিপ্রামথার কথা বললেন, এরা যে উৎসাহিত হচ্ছেন, তারা অন্ধের ভেতরে যদি প্রবেশ করেন, আসলে নিজেদের দলের ভেতরে মানে যে যারা ওনার চারিদিকে বসে আছে তাদের দেখেই যে উনি সিদ্ধান্ত নিচ্ছেন, ঘটনাটা তা না। এই যে নন ট্রাইবাল যারা বাঙালিরা আছি, যদি কেউ আনন্দিত হয়ে থাকে, হ্যাঁ বাঙালি, এবার বাঙালিদের খেদানো যাবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি, যেগুলি আপনার আসাম টাসামে হচ্ছে কিছু কিছু, এইগুলি বিষয়গুলি এগুলি হবে না। আসলে যে সমস্ত 11টা প্রণালী ওনারা ধরেছেন, এইগুলি ট্রাইবেলদের ভেতরেই সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হবে। উনি ব্যাপারটা বুঝতে পারছেন না, পরে যখন টের পাবেন তখন নিজেই চিৎকার করবেন, কেন তাহলে সিএএ কে বিরোধিতা করলেন? সিএএ বিরোধিতা করার পেছনে তো এটাই একটা কারণ ছিল, যে যে জিনিসগুলি দেওয়ার উনি নিশ্চিত এগুলি সবাই দিতে পারবে। নির্বাচন কমিশন যেগুলি চাইছে, এই বিহারে যেগুলি করা হচ্ছে, যেগুলি চাইছে বিহারে, নির্বাচন কমিশনের দেওয়া আইডেন্টিটি কার্ডে নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করছে না। কেন করছে না? দায়িত্বটা কার? এই যে বিষয়গুলি, সবগুলি বিষয় ধীরে 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 আসতে হবে। আপনি যদি দেখেন, আমার নির্বাচন কমিশন কি বলছে, যে আপনি দেশের নাগরিক কিনা সেটা আপনাকে প্রমাণ করতে হবে। কেন? আপনি কি করতেছিলেন, আপনার কি কি দায়িত্ব? আর আপনি তো নাগরিকত্ব চেক করার লোক না। যে লোকটাকে আপনি নাগরিকত্ব চেক করতে পাঠিয়েছেন তাকে যদি চ্যালেঞ্জ করা হয়, আপনি নাগরিকত্ব আগে দেখান, তারপরে দেখবো এগুলি পর্যন্ত পড়েন কিনা আপনি, আমি আগে চেক করি, কেওস হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আপনাকে, 3-4 দিন আগে আপনার সঙ্গে একটা ছোট্ট কথা হচ্ছিল যেতে যেতে, এগুলি কথা হতে গিয়ে আমি বলেছিলাম যে 2024 সালের যে ফ্র্যাঞ্চাইজিসের ওপর বা যে
যে নির্বাচনী তালিকার উপর ভিত্তি করে আপনি ভোটটা করলেন, সেটা তো তাহলে অবৈধ হয়ে যাবে। শুধু তা না, সেটা অবৈধ। 2003 সালের পরে যে ভোট করেছেন বিহারে সব কটাকে বাতিল করতে হবে। আর 2024-এ যে আপনি যে সমস্ত ভারতব্যাপী এসআইআর করতে শুরু করেছেন, যারা অবৈধ ভোটার, একজন অবৈধ ভোটার থাকলে টোটাল বিষয়টাকে অবৈধ হবে, সমস্ত ঘটনাটা অবৈধ হবে। আপনি চিৎকার করে তো কোনো লাভ হবে না। সমস্ত বিষয়টাকে যে আপনি একটা মানে আমি সাধারণ বাংলায় যেটা বলা হয় কেচে গন্ডুস করে দিচ্ছেন, এটা হওয়ারই দরকার ছিল না। কারণ কারা কারা এর দায়িত্ববোধের ভেতরে চলে আসবে জানেন তো? এই যে নির্বাচন কমিশন আমাকে যে ইয়েটা দিল, ভোটার আইডেন্টিটি কার্ডটা দিল, এপিকটা যেটা দিল, সেটাকে আপনি বাতিল করলেন। এখন কেন বাতিল করলেন? যে পদ্ধতিতে আপনাকে চ্যালেঞ্জ করা হবে, যেটা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছেন, বুঝতে পেরেই বলছেন আধার কার্ড আর এপিক কার্ড রাখো, নাহলে তুমি মুশকিলে পড়বে। যাদের এপিক কার্ড আছে তুমি বাদ দিতে পারবে না। দ্বিতীয় অর্থে সুপ্রিম কোর্ট কি বলেছেন? সুপ্রিম কোর্ট বলেছেন যদি মানে লার্জ স্কেলে সব বাদ দিতে শুরু করে আমরা কিন্তু নেব, ব্যবস্থা নেব, আমরা ভেতরে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই যে এসআইআর এর কথা বলা হচ্ছে বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এখানে কি করা হচ্ছে? নতুন ভোটার মানে 18 বছর বা তার ঊর্ধ্ব যারা আছে তাদেরকে তালিকাভুক্ত করতে হবে বলা হচ্ছে। এটা তো অনেকদিন ধরেই আছে। এটা ভোটার তালিকা যখন রিভিশন হয় তাই করা হয়। এখন মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার সেগুলোকে বাদ দিতে হবে। এখন ভোটার কার্ডে ভুল সংশোধন, নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ এরকম যদি ভুল হয় সেগুলোকে ঠিক করে সংশোধন যেটা হবে, এবং নির্বাচনী তালিকা সর্বোচ্চ নির্ভুলতা নিশ্চিত করা হবে। এখন আপনি যে প্রশ্নটা তুলছেন যে যারা নাগরিক নয় বা যাদেরকে আমরা ভুয়ো ভোটার বলছি বা যাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলছি বা যারা, এবং এটা যে হয়নি ভারতবর্ষে বা আমার রাজ্যে সেটা নয়, সেটা বহুভাবেই জানা গেছে যে যারা অনুপ্রবেশ করেছে, অবৈধভাবে অনুপ্রবেশ করে এবং এখান থেকে অবৈধভাবে আমাদের নথিপত্র, আমাদের দেশের নথিপত্র তারা তৈরি করে নিয়েছে। এখন তিপ্রামথার দাবি অনুযায়ী এসআইআর চালু করলে ভোটার তালিকার উপর কি ধরনের প্রভাব পড়বে, এটা আপনি কি মনে করেন? এখন ত্রিপুরা স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর স্বার্থে এসআইআর কিভাবে সহায়ক হতে পারে? যে তিপ্রামথা এবং ওনারা বলছেন যে ইলেকশন কমিশনের কাছে, আপনি বললেন তার বিপরীত হতে পারে। কোন জায়গায় বিপরীত হতে পারে এই এসআই চালু করলে? কারণ তিপ্রামথা ইলেকশন কমিশনের সঙ্গে মিটিং করেছেন প্রদ্যুৎ দেববর্মার নেতৃত্বে, সুপ্রিমোর নেতৃত্বে। এখন ওনারা বলছেন ত্রিপুরাতে এসআইআর যত দ্রুত সম্ভব সেটাকে চালু করতে হবে। নতুন কিছু বলে নির্বাচন কমিশনই বলেছে সারা ভারতবর্ষব্যাপী হবে। এটা তো মানে ওনার একেবারে নতুন করে কোনো কিছু বলার কিছু নেই। উনি যেগুলি মানে প্রতিটা ইস্যুতেই উনাকে কোট আন কোট করাটা মানে আমি মনে করি মানে উচিতই না। উনি একটা পলিটিক্যাল দলের লোক, উনি ওনার কথা বলবেন, আমরা এই কথাগুলি শুনেই যাব। আমি শুধু মানে একটা দুটো লাইন একটু পড়ি, তারপরে বলবো কোন জায়গা থেকে পড়লাম। ভারতীয় গণতন্ত্র এতদিনে জানে যে ভোটার তালিকায় দুর্নীতির আশঙ্কার কাঁটা উৎপাটন করতে হলে স্থানীয় নিম্ন আধিকারিকদের মতোই উচ্চ স্তরের আধিকারিকদের উপরেও কড়া নজরদারি বাঞ্ছনীয়। আর সেজন্য চাই নির্বাচন কমিশন প্রতিষ্ঠানিক তার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা বিপদ কি সেখানেই নয়? এই প্রশ্ন তুলেছেন। আজ গতকালের আনন্দবাজারের এডিটোরিয়াল এই প্রশ্ন উঠেছে। এই প্রশ্নটা নিয়ে চারিদিকে আলোচনা। জানি এই কথাটা তো ঠিক যে কারা করছে এটা। এই নির্বাচন কমিশন ধরুন আজকে মানে গত দুদিন আগে নির্বাচন কমিশন যেটা এফিডেভিট দিয়েছেন সুপ্রিম কোর্টে, সেখানে বলছেন 22 লক্ষ লোক বিহারে মরে গিয়েছে। কে ঠিক করেছে এটা? কোথায় ঠিক হলো? এই 22 লাখের হিসাবটা ওরা কোত্থেকে পেলেন? কিভাবে মারা গেছেন? কবে থেকে কবের ভেতরে মারা গেছেন? 24-এর ভোটার তালিকা অনুযায়ী কি 24-এ যারা ভোট দিলেন তারা 22 লাখ লোক মরে গেলেন? 65 লাখের উপর নির্বাচন কমিশন বলছে মানে সাধারণভাবে দেখা যাচ্ছে 65 লাখের উপরে ভোটার বাতিল হয়ে যাবে, তাহলে গণহারে বাতিল হয়ে যেতে পারে। এই যে বিষয়গুলি উনি দেখছেন নির্বাচন কমিশন, এতেই কিন্তু সমস্যাটা দেখুন। মানে না আমি এটা ইন্টারাপ্ট করছি আপনার এই জায়গাটাতে। এই যে আপনি 65 লাখ বিহারে বলছেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বলেছেন 1,25,00,000 লাখ, বলছেন বিহারে তো 60 লাখ, এখানে 1,25,00,000 লাখ হবে, বাদ যাবে। এবং এই যে ইঙ্গিতটা যে যারা অনুপ্রবেশ করেছে এবং অবৈধ অনুপ্রবেশকারীরা বা অভিবাসীরা, তাদের ইঙ্গিত করা হচ্ছে যে তাদের নাম বাদ হয়ে যাবে। এবং মানে একেবারে জোর গলায় উনি বলি না 1800 না 1900 ভোটে জিতেছেন তো লাস্ট ইলেকশনে। ওনার যে কেন্দ্রে একজনও বাইরের ভোটার ছিল না, উনি জোর গলায় বলুন। আর ওনার হয় কি, ওনার কথাগুলি উনি নিজে রেকর্ড করে রাখেন কিনা জানি না, উনি মানে পরবর্তী সময় কি সব আবার চেঞ্জ করে, কি আগেরটা বলেন পরেরটা বলেন, আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না ওনার বিষয়টা, ওনার ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি। আমি যেটাকে গুরুত্ব দিচ্ছি, নির্বাচন কমিশন বলছে 65 লাখের ওপরে হবে। আচ্ছা
আজকে তাদের কালকে টালকে বেরিয়ে যাবে। আজকে ওরা প্রিলিমিনারি বাতিল হয়েছে যাদের না প্রিলিমিনারি লিস্ট বার করে দিয়েছে বিহারে যেটা বার করেছে। বিহারের ভোটার সংখ্যা হচ্ছে 8 কোটির উপর। এই 8 কোটি ভোটারকে এত তাড়াতাড়ি কি করে করা সম্ভব, এই নিয়েই তো প্রশ্ন উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা প্রথমেই বলে দিলেন, ঘোষণা মানে করার আগেই বলে দিচ্ছেন, টোটাল বিষয়টা বেরিয়ে আসার আগে বলছে 65 লাখের উপর চেঞ্জ যাবে, 22 লক্ষ লোক মরে গিয়েছে ইত্যাদি বিষয়গুলি নির্বাচন কমিশন থেকে যে তথ্যগুলি বেরিয়ে আসছে, এটা কিন্তু আরেক বিপদের চিহ্ন সৃষ্টি করেছে। কেন বলছি, যে আমাদের দেশটা বৃহত্তর গণতান্ত্রিক দেশ, এই সমস্ত জায়গায় যদি এই প্রশ্নগুলি উঠতে শুরু করে যে একটা ভুয়ো ভোটার তালিকা নিয়ে, একটা ভুয়ো ভোটার লিস্ট নিয়ে তুমি স্বীকার করে নিচ্ছ ভুয়ো আছে, তাহলে তুমি নির্বাচনটা 2024-এ করলে কি করে? এই যে গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত না আসে তার দেখার দায়িত্ব তোমার উচিত। মতিলাল নেহেরু যে যে প্রশ্নটা আগে 1928 সালে মতিলাল নেহেরুর যে বক্তব্য ছিল যে 2028-এ মতিলাল নেহেরুর রিগার্ডিং দিস ম্যাটার যে রিপোর্ট ছিল, সেই রিপোর্ট 2029-এ যেটা প্রকাশিত হয়েছে, পূর্ণ স্বরাজের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আমার প্রথম কথা হচ্ছে, নির্বাচন কমিশন ভুয়ো ভোটার বিদেশ থেকে যারা আসছে তাদের আপনি বার করার চেষ্টা করুন। এখান থেকে যাদের আপনি দেখবেন যে এই ভুয়ো ভোটারদের নামটা আপনি কেটে দিলেন না, এই জায়গায় আপনি দাঁড়ালে চলবে না। আচ্ছা, আপনি ভুয়ো ভোটারদের বার করেছেন, তাকে ভুয়ো ভোটার কি করে চিহ্নিত করলেন? ভোটার লিস্ট থেকে। তারপরে আপনি আইডেন্টিফাই করতে কোয়ারি করতে গেলেন, অনেক কটা পদ্ধতি থাকে, করতে গিয়ে দেখলেন সে ভুয়ো ভোটার হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে বাদ দিলেন, ওর নামটা আপনি কেটে দিলেন, কেটে দিয়ে আপনার দায়িত্ব শেষ না। এই গন্ডগোলটা কারা কারা করেছে, কোন কোন অফিসার করেছেন, কিভাবে হলেন, এই সমস্ত দায়িত্বটা কাঁধে নেন নির্বাচন কমিশন নেন, এবং তার দায়িত্ব যদি আপনার কাঁধে পড়ে আপনিও নেন। নিয়ে এই যে 65 লক্ষ লোক যদি বাতিল হয়ে যায়, কত হবে পরবর্তী সময়ে দেখা যাবে। কেউ কেউ বলছে 1 কোটি হয়ে যেতে পারে। 8 কোটি থেকে যদি 1 কোটি বাদ দিয়ে যায়, তাহলে ওই রাজ্যটাতে আপনি ভোট করবেন কি করে, বা করেছেন কি করে এতদিন? নির্বাচন কমিশন আজ থেকে 1.5-2 বছর আগের নির্বাচন কমিশনাররা অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছেন, কেউ দায়বদ্ধতা এড়াতে পারবেন না, সবাইকে টেনে আনা হবে। এই সমস্ত জায়গায় এই সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাটার উপর যে অ্যাটাকটা আসছে, শুধু আমি তো বলছি বিদেশিরা আসছে, আইডেন্টিফাই করুন বিদেশিরা ঢুকলো কেন, কার দায়িত্ব নিয়ে, কারা ঢুকিয়েছে, সব অনুপ্রবেশকারী বা দেশের নিরাপত্তার জন্য হুমকি অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ করতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু এটার সঙ্গে রিলেটেড এসআইআর রিলেটেড, এবং এখানে আপনি যে বলছেন 65 লক্ষ বাদ হয়ে যাবে, যারা মৃত, আমি ধরে নিলাম যে যারা মৃত তাদের নাম ভুয়ো ছিল, কিন্তু যারা জীবিত আছে তারা কারা? তাহলে এই 22 লক্ষ মৃত যে, একটা সরকারকে বলতে হবে তো যে কি করে মারা গেল এই 22 লক্ষ, রোগে মরেছে, এর ভেতর কোভিড ঢুকেছে কিনা। তাহলে 2024 সালের নির্বাচনের যে তালিকা, নির্বাচকদের যে তালিকা, এই ফ্র্যাঞ্চাইজি অনুযায়ী যদি তুমি ভোটটা করে থাকো, এই 22 লাখের ভোটটা দিল কে, কোথা থেকে এলো? আপনি এই জায়গাতে যদি আসে, আমি সেই জন্য ওই প্রথম শব্দটা যেটা বলছি যে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ, এই যে জায়গাটাতে অ্যাডাল্ট ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজিস, এই জায়গাটাতে আপনাকে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে প্রথম দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের দায়িত্ব এটা এই আমার নাগরিকত্ব আছে কিনা সেটা দেখার দায়িত্ব ওনার না, এটা দায়িত্ব অন্য লোকের আছে। সেই জন্য আপনি কতগুলি প্যারামিটার দিয়ে দিয়েছেন। আপনি যে জায়গাটায় বলছেন, মানে নির্বাচন কমিশন যেটা বলছেন, আপনি যে মানে প্রশ্নটা রেখেছেন, একটা অসাধারণ প্রশ্ন রেখেছেন। এই জায়গায় তো কেউ যায় না। আপনি যেভাবে ব্যাপারটাকে স্টাডি করেছেন, এই স্টাডি মূলের মানে একদম মূল্যচ্ছেদ করার জায়গায় কেউ যাচ্ছে না। আপনিও যেমন চিন্তিত, আমিও চিন্তিত কেন? কয়েক হাজার কোটি টাকা মার্কিন প্রেসিডেন্ট বলেছে এখানে উঠেছে, মানে মার্কিনী ডলারও ঢুকেছিল, উনি নিজেই স্বীকার করেছেন। তো এই কয়েক হাজার কোটি টাকা খরচ করে 24-এর নির্বাচন শেষ হলো, একটা সরকার পড়ে গেল। এখন যদি প্রশ্ন ওঠে, এবং এটা থেকে আপনি এড়াতে পারবেন না, এত মানুষ ভুয়ো ভোটার নিয়ে ভোট হয়ে গেল, সমস্ত রাজ্যেই আপনি বলছেন এগুলি হবে, আসবেই। তারপরে একটা দেশের গণতান্ত্রিক কাঠামোটাকে চ্যালেঞ্জ করে দেওয়া হচ্ছে, এটার দায়িত্ব আমি একটু রাজ্যের প্রেক্ষাপটে আসি, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। এখন ত্রিপুরায় 2012 সালে
1,48,000 ভুয়ো ভোটার শনাক্ত হয়েছিল বলে শোনা যায়। এখন সেটা অনেকেই অনেকভাবে স্বীকার করেছেন এবং সেটা নিয়ে বিধানসভাতেও কথা হয়েছিল। এখন সেইটা বাস্তবে সেটা সংশোধিত হয়নি কেন, এবং যদি না হয়ে থাকে তাহলে দায়টা কার? মানে নির্বাচন কমিশনে 100% নির্বাচন কমিশনের। মুশকিলটা হচ্ছে কোন জায়গায় দেখুন, নির্বাচন কমিশনের নিয়োগ থেকে শুরু করেই তো এখন প্রশ্নচিহ্ন। এখন কারা এগুলি করছে তার দায়িত্বটা এরা এড়িয়ে যাবেন। যদি 1 লক্ষ বা 1.5 লক্ষ মানুষের ভোটার যদি উঠে থাকে, তাহলে এই নির্বাচনগুলি হলো কি করে এই নির্বাচন কমিশনের আন্ডারে? এই যে ভুয়ো ভোটারগুলি যদি শনাক্ত করা যায়, করা যায়নি এখনো, সমস্তটাই অভিযোগ, দাবি ইত্যাদির উপর নির্ভর করছে। এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আপনি আশা মানে কি করে আশা করেন? না, এখন কেউ তখন ইলেকশন কমিশনের কাছে গিয়ে দাবি করছে যে 2012 সালে 1.5 লক্ষ ভুয়ো ভোটার ছিল, এখন সেটা আরো হয়তো বেশি বেড়ে গেছে। তাহলে কার কাছে দাবি করা হচ্ছে, কে কাজটা করবে? তাহলে নির্বাচন কমিশনকেই করতে হবে, এবং নির্বাচন কমিশন আগে তাহলে করলো। এই তো সেইটা প্রশ্নটা আসছে। তুমি সেই জন্য বলছো টোটাল গণতান্ত্রিক ব্যবস্থাটাকে, ওই যে মতিলাল নেহেরুর কোটেশনটা যেটা আমি বললাম, এই জায়গাটাকে আপনি ভিত্তি করছেন না কেন? যে দলেরই হোক, উনি স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম যে কাজটা করেছেন, আমাদের যারাই এই দায়িত্ব পালন করে গিয়েছেন সব সময় সমস্ত জায়গায়, আপনাদের পেছনে যে মানে নির্বাচন কমিশনের পেছনে যে প্রশ্নচিহ্নগুলি উঠতে শুরু করেছে, এটা তো কাম্য না। এটা কেন উঠছে? আপনাদের জন্য উঠছে, কারণ আপনারা এক এক দিন এক এক রকম কথা বলছেন। আপনি আমাকে বলুন তো, এই যে মানে এই যে 65 লক্ষ লোক যদি বাতিল হয়ে যায়, শুধু বিহার থেকে 65, আমাদের 1,49,000 লোক যদি বাতিল, 2012 সালে হিসেব ছিল 13তে, এটা আরো বাড়লো, সব মিলে যদি বাদ হয়ে যায়, তাহলে প্রশ্নচিহ্ন আসবে কিনা? আপনি চিন্তা করতে পারেন যে মহারাষ্ট্র নির্বাচন নিয়ে যে অভিযোগ উঠেছে, তাহলে অভিযোগটা অনেকটা কারেক্ট চলে আসছে আস্তে আস্তে। এবং মহারাষ্ট্রের নির্বাচনে 39 লক্ষ ভোটার 4 মাসের ভেতরে বেরিয়ে গিয়েছে, এবং একটা বাড়ি থেকে 325টা পরিবার ভোটার, নতুন ভোটার একটা বাড়ি থেকে এসে গিয়েছে। এই সমস্ত বিষয়গুলি যে আসছে, যে ভুয়ো তো না, তথ্য প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই মানে এই যে এসআইআর এর কথা উনি বলেছেন, নির্বাচন কমিশন বলেছেন, নির্বাচন এসআইআর করতে গিয়ে উনি যেটা করা উচিত ছিল, আমার যা ভোটার আছে, দেখুন বিহারের সমস্যাটা কোন জায়গায়, বিহারের এদের কিন্তু সুযোগ দিতেই হবে। আপনি আগরতলায় আপনি নিবাসী, আপনি চাকরি করেন শিলচরে, আপনার ভোটার, আপনি আগরতলার ভোটার, আপনাকে সেই সুযোগ, আপনি শিলচর থেকে আসার তাকে সুযোগ দিতে হবে। যদি না আসেন, নির্বাচন কমিশনের দায়িত্ব উনি কেন আসতে পারলেন না তা খোঁজ নেওয়া। আপনি আপনাদের বিহারে প্রচুর প্রবাসী আছে, হ্যাঁ, না যারা মানে বাইরে গিয়ে কাজ করেন, পরিযায়ী শ্রমিক, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। আপনি যদি ভোটারের কেন ভোট করতে পারবেন না? কারণ আপনার তো ঢাল নাই, তরাল নাই, নিধিরাম সর্দার। আপনি তো সমস্ত রাজ্য সরকারের উপরই নির্ভর করেন। রাজ্য সরকারের সমস্ত কর্মচারীরা আপনার হয়ে কাজটা করে, নির্বাচন কমিশনের হয়ে। এটা দীর্ঘদিন ধরেই চলছে, নতুন কিছু না। তা আপনি তো কিছুই করতে পারলেন না। যার পরিপ্রেক্ষিতে আপনার তো শুধু একমাত্র দায়িত্ব হচ্ছে সব বিকেল 5টার সময় ভোটের যে কত পার্সেন্টেজ হলো, আবার 10টার সময় এই পার্সেন্টেজটা পাল্টে দেওয়া, মানে কিছুক্ষণ পর পর। এই তো দায়িত্ব। 105 বছরের বৃদ্ধ বাড়ি থেকে গাড়ি দিয়ে এসে ভোট দিয়ে গেল, আমরা এখানে বসে 105 বছরে। আপনার নিয়ম হচ্ছে ওর বাড়িতে গিয়ে ভোটটা নিয়ে আসা। আপনি পারলেন না, আপনি তার জন্য মানে এর জন্য ওই মানুষটার কাছে কৃতজ্ঞতাও জানালেন না। তাহলে সব আঙ্গুল কি মনে হয় সব নির্বাচন কমিশনের দিকেই উঠছে? তাহলে যদি উঠে যায়, এবং প্রশ্ন যে এটাও ঠিক যে এই যে নিবিড় সংশোধনীর তো প্রয়োজন রয়েছে। আজকে পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে লিডার অব দ্য অপোজিশন রাহুল গান্ধী এক ভয়ঙ্কর মন্তব্য করেছেন। আমার মনে হয় এটা নিয়ে হইচই হবে কিছু। বলেছেন মানে অপেক্ষা করুন, তথ্য প্রমাণ সহ আপনাদের কাছে দিয়ে দেবো, গণমাধ্যম আপনারাই বলবেন। মানে 100% ভোট চুরি হয়েছে এই শব্দটা ব্যবহার করেছেন। আপনারা দেখতে পারেন, ভোট চুরি হয়েছে এই শব্দ নির্বাচন কমিশন মানে ব্যাপারটা স্বীকার করেনি, ভোট চুরি হয়েছে। এবং আমি যে তথ্যগুলি আপনাদের দেব, এটা অ্যাটম বোমা। আচ্ছা, একজন লিডার অব দ্য অপোজিশন বলছেন, পশ্চিমবঙ্গের লিডার অব দ্য অপোজিশন বলছেন এক কথা, এই কথাই যে ব্যাপকভাবে হচ্ছে। তাহলে সেন্ট্রাল মানে পার্লামেন্টের লিডার অব দ্য অপোজিশন, পশ্চিমবঙ্গের লিডার অব দ্য অপোজিশন, বিভিন্ন আমাদের এই রাজ্যেও একটা গ্রুপ, সবাই মোটামুটি সবাই ভুয়ো যে এটা কমন হয়ে দাঁড়াচ্ছে। ঠিক, মানে ভুয়ো আছে যে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আছে। একটাই প্রশ্ন, হোয়াট হি হ্যাজ ডান নির্বাচন কমিশন,
উনি কি করছেন? মানে তাহলে এতদিন কি নির্বাচন কমিশন তাহলে ফেলিয়ার ছিল, মানে ভুয়ো হতে দিয়েছে, ভুয়ো ভোটার উনি নিজেই স্বীকার করে নিচ্ছেন Okay. যে আমার যে নির্বাচনের যে প্রসিডিওরটা আমি যেভাবে করতে চাই আমি করতে পারছি না, স্বীকারই তো উনি। তো এই যে টোটাল মানে নির্বাচন প্রক্রিয়াটা যে প্রশ্ন চিহ্নের ভেতরে আছে, যদি এই যে ভোটার কমে যায়, বিহারের ভোটার যদি কমে যায়, তাহলে তুমি স্বীকারই করে নিলেন হ্যাঁ এটা ভুয়ো ছিল এই ধরনের, তাহলে দায়িত্বটাকে আরেকজন ডিএম অফিসের ক্লার্ক নেবেন নাকি? ওকে, আমি আরেকটা অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, মনে অনেক কিছু বিষয় রয়েছে এসআইআর নিয়ে আমাদের আরো বিস্তারিত আলোচনা করতে হবে। তবে একটা বিষয় হচ্ছে যে এসআইআর, মানুষের মধ্যে একটা প্রশ্ন যাচ্ছে, যদি এসআইআর হয় সবার মধ্যে, আমার বিশেষ করে ত্রিপুরার প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবার কাট অফ ইয়ারটা, কাট অফ ডেটটা নিয়ে সবার মাথা ব্যথা থাকে, বিশেষ করে একটা বিশেষ জাতিগোষ্ঠীর, যে কোন ডেটটাকে ধরা হচ্ছে বৈধ নাগরিকত্বের জন্য বা ভোটার কার্ডের জন্য, সেটা কি 1971-এর 24শে মার্চ নাকি 2014 সালের 31শে ডিসেম্বর। এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু এটা নিয়েও কিন্তু বিরোধ রয়েছে, কথা বলছে যে 1971 সালের এটা কাট অফটাকে ধরা হবে উচিত, এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছেন 2014 সালের 31শে মার্চ, যেটা সিএ ডেট অনুযায়ী। এখন কি মনে করেন এটা কতটা প্রভাব ফেলবে, এবং এখানে গ্রহণযোগ্যতা, বাস্তবিক গ্রহণযোগ্যতা কোনটা নেওয়া হবে বলে মনে করেন? না দেখুন, এখানে কোন এই যে 2003 সালে বিহারের ঘটনাটা যদি আমরা ধরি, যে আমাদের এখানে এসআইআর এর আগে হয়নি, আমাদের মানে রিভিশন কোন না কোন, এই যে অ্যাডিশন, নতুন ভোটার অ্যাড করা, তারপরে কোন ভোটার চলে যাওয়া, জায়গা চেঞ্জ করে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে যাওয়া ইত্যাদি, এইগুলি রিভিশনের সামনে এগুলি নিয়মিতই হচ্ছে। তারা একটা যে ডিসেম্বর, কত ডিসেম্বর পর্যন্ত জানি বিহারে ধরা হয়েছে, এখানে ধরা হয়েছে ডিসেম্বরের অত তারিখ পর্যন্ত, যে তারা যদি থাকে তাহলে তারা আসল ভোটার ইত্যাদি ইত্যাদি ধরেছে, তাদের একটা ডেট দিয়েছে। আমাদের এখানে যে ডেটটা দেওয়া নিশ্চিতভাবে এই যে 1971 সালের 30শে মার্চ টার্চ ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, নির্বাচন কমিশন নিশ্চিতভাবে ঠিক করে দেবেন কোনটা তার কাট অফ ইয়ার কি হবে। এইখানে কাট অফ ইয়ার করতে গিয়ে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এর পরে যারা এসছেন বা আগে যারা এসছেন ইত্যাদি বিষয়গুলিতে নির্বাচন কমিশন যে কাজটা করছেন, যেটা প্রথম দিকে আপনাকে বলেছিলাম যে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন তো আমাদের ইন্টেরিয়ারের ট্রাইবেলরা। এখানে যে ঘটনাটা কি ঘটছে জানেন, আপনার যে তারিখটা ওরা বিহারের ক্ষেত্রে বা যে তারিখটা তারা দিচ্ছেন সেই তারিখের ক্ষেত্রে বলা হচ্ছে এখন ওই তারিখে কাট অফ ইয়ারের ভেতরে যিনি আছেন তাহলে বাবা এবং মার পরিচয়পত্র দেখাতে হবে। বিভিন্ন ডকুমেন্ট যেগুলো আপনি বলছেন সেগুলো প্রথমেই হচ্ছে বাবা মার পরিচয়পত্র, বাবা মার পরিচয়পত্র দিতে হবে। অনেকেই এগুলি রাখে না, নিজেদের মানে নুনান্তে পান্তা ফুরোয়ের ব্যাপার, এত ছোট ছোট কাগজ ইত্যাদি ইত্যাদি, এত বছর আগের পুরনো কাগজ কি তারা রাখতে পেরেছেন? এরপরে ওই বাবা মা যদি থেকে থাকেন, ওই বাবা মার বাবা মা অর্থাৎ আপনার দাদু, তার পরিচয়পত্র দেখাতে হবে উনি যে তার সন্তান। এগুলি মানে অনেকটাই বোগাস, এগুলি অনেকটাই পারবেন না কেউ, তার ফলে ওকে বাদ দিয়ে দিতে হবে, সমস্ত জায়গায় বাদ দিতে হবে। মূল বিষয়টা যেটা লাস্ট যিনি সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি যে কথাটা বলেছেন আর কি, বিচারপতি বাগচি, উনি যেটা বলছেন সেটা বলছেন যে ভোট দিয়েছি আমি, মানে আমার নাগরিকত্ব প্রমাণ হয়েছে, সুতরাং বাদ যাবে না। যদি র্যান্ডাম এরকম বাদ যেতে শুরু করে, একদম কোন রকম চোখ বুজে বাদ দেওয়া যদি শুরু হয়, তাহলে আমরা ব্যবস্থা নেব। সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করবে। জন্ম 87 সালের পরে 2004 সালের আগে যাদের জন্ম হয়েছে, কাট অফ মার্ক যেটা ধরা হচ্ছে, হ্যাঁ মধ্যে, তাহলে তারা পিতা মাতাদের ভারতীয় নাগরিকের প্রমাণ দিতে হবে। কজনের আছে এত সালের আগে, তার আগে যাদের আছে দেখবেন আপনি, যাদের জন্ম 2004 সালের 2রা ডিসেম্বরের পরে তাদের পিতা এবং মাতা উভয়ের তথ্য প্রমাণ জমা দিতে হবে। দুই মধ্যে ডিফারেন্স, একজনের বলা হচ্ছে পিতা মাতাদের ভারতীয় নাগরিকত্ব জমা দিতে হবে, আরেকজনের বলা হচ্ছে তথ্য প্রমাণ যত কি কি, এই 11টা প্রমাণের একটা যথাযোগ্য প্রমাণ। আপনি চিন্তা করে দেখুন, এপিক কার্ডকে বলা হচ্ছে এটা প্রমাণ না, এটা ইয়ে হতে পারে, জাল হতে পারে। ব্যাংকের পাসবই হলো প্রমাণ, এটা জাল হয় না? এটা তো আরো বেশি জাল হয়। রেশন কার্ড জাল হয় না? জাল হতে পারে, সবটাই জাল হতে পারে। জালের বিষয়টা যখন এসে, জালের যে জালটা এতভাবে নিবিড় ভাবে হয়ে গেছে, কোনটা জাল কোনটা ভুয়ো সেটাও সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমার ধারণা একটা মানে এই আলাদা আলাদা না, সর্বদলীয় বৈঠক হোক, যারা রাজনৈতিক দল আছে তাদের নিয়ে নেক
এবং নিয়ে ঠিক বিশেষজ্ঞদের করুক, সঙ্গে। বিশেষজ্ঞরা সহ যারা দীর্ঘদিন ধরে প্রায় মানে অনেক দিন ধরে নির্বাচনের কাজ করেছেন, পুরনো নির্বাচন ঠিক চিহ্নিতকরণ হোক, তারপর সত্যিকারী যারা ভুয়ো তাদেরটা বাদছে। আপনি শুনলে অবাক হবেন, পার্লামেন্ট থেকে বেরিয়ে এসে বিরোধী দলনেতা বলছেন পুরনো যারা আছেন নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন এরা তৈরি হয়ে যান, তাদেরও আমরা টেনে এনে জেলে ঢোকাবো। ঠিক, অসংখ্য ধন্যবাদ মনিমদা এই আলোচনা অংশগ্রহণ করার জন্য। তবে আলোচনা আজ অসম্পূর্ণ রয়ে গেল, আরো কিছুক্ষণ আলোচনা অবশ্যই প্রয়োজন। তবে SIR বা এই যে আমাদের সংশোধনীর কথা বলছি, বিশেষ সংশোধনীর কথা, এটা কিন্তু আমরা আরো গভীরে গিয়ে দেখতে চাই, গভীরে গিয়ে দেখব। সম্প্রতি বিহারে বিভিন্ন জায়গা থেকে ভুল নাম, মৃত ব্যক্তির নাম, ঠিকানা বিভ্রাট ও ডুপ্লিকেট এন্ট্রির অভিযোগ উঠেছে। এগুলো শুধরে না গেলে ভোটাধিকার থেকে বহু যোগ্য নাগরিক বঞ্চিত হতে পারেন। একাধিক দল দাবি করছে ভোটার তালিকায় নির্বাচিত সম্প্রদায় বা এলাকা ইচ্ছাকৃতভাবে বাদ পড়েছে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে SIR কর্মসূচি রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে। তাই SIR বা বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এখন শুধু একটা প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটা ভারতীয় গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা ও নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তাই এ রাজ্যে SIR নিয়ে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং কি কি নেওয়া হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।